একটা ভয়ে সবাই বয়ে নিয়ে চলেছে। ঠিক এই কারণেই রাষ্ট্রসংঘে আজও সুভাষচন্দ্র বসুর নাম যুদ্ধ অপরাধী হিসেবে রয়েছে। তিনি প্রকাশ্যে এলেই ভারত সরকার তাকে রাষ্ট্রসংঘের হাতে তুলে দিতে বাধ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ শুধুমাত্র নেতাজির ক্ষেত্রে এই সংক্রান্ত সময়সীমা রেখেছিল ১৯৯৯ সাল পর্যন্ত। পরে তা বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত করা হয়েছে। মানে এর মধ্যে যদি নেতাজি প্রকাশ্যে আসেন তাহলে যুদ্ধ অপরাধী হিসেবে রাষ্ট্রসংঘে তাঁর বিচার হবে। এখন প্রশ্ন হচ্ছে ১৯৪৫ সালে যদি নেতাজির মৃত্যু হয়েই থাকে তবে রাষ্ট্রসংঘ কেন প্রথমে ১৯৯৯ সাল পর্যন্ত তার জন্য অপেক্ষা করল, আবার ১৯৯৯ সালের পর তা বাড়িয়ে ২০২২ সাল কেন করল? কিসের এত ভয়? আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটেন আমেরিকা জানিয়ে দিয়েছে ২০২২ সালের আগে তাদের হাতে থাকা নেতাজি সংক্রান্ত কোনো নথিপত্র তারা প্রকাশ করতে পারবে না। না, আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, দেশের এতগুলো অঙ্গরাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আজ অবধি কোনো প্রতিবাদ করেননি। ভয়টা শুরুতেও ছিল। ১৯৩৯ সালের ১২ জুলাই সর্দার পটেল তৎকালীন কংগ্রেস সভাপতি বাবু রাজেন্দ্র প্রসাদকে চিঠি লিখে এক নির্দেশ দিয়েছিলেন সুভাষচন্দ্রকে দলবিরোধী কাজের জন্য শো কজ নোটিশ জারি করতে। তার বিরুদ্ধে অপবাদ আনা হল তিনি নাকি বম্বে এআইসিসির মদ্যপান নিষিদ্ধ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, যদিও সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রতিবাদে তা খারিজ হয়ে যায়। স্বাধীনতার পর নেহেরু আর প্যাটেল ১৯৪৮ ১৫ জানুয়ারি ভারতের প্রতিটি থানায় নির্দেশ পাঠিয়েছিলেন কোনো থানায় নেতাজির ছবি রাখা যাবে না। সেক্ষেত্রেও প্রতিবাদ বিক্ষোভে সেই নির্দেশও তারা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। স্বাধীনতার পর থেকে আজ অবধি নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র ব্যক্তি যিনি ভারতীয় রাজনীতিতে আজও প্রাসঙ্গিক। ভয়টা থেকেই যাচ্ছে। ১৯৭৮ সালের লোকসভাতে আজাদ হিন্দ সরকারের বিপুল সম্পদ কোথায় গেল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ১৯৪৫ সালের ২৯ জানুয়ারি সুভাষচন্দ্রের ৪৮তম জন্মদিনের শেষে অনিচ্ছা সত্ত্বেও তাঁকে সোনা দিয়ে ওজন করা হয়েছিল। পূর্ব এশিয়ার ধনী দরিদ্র নির্বিশেষে বহু ভারতীয় তাদের যথাসর্বস্ব দেশের কাজে আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিলেন। এলাপ্পা ছিলেন আজাদ হিন্দ সরকারের এক ব্যাংক গভর্নর। যুদ্ধ শেষে নেতাজির নির্দেশে ব্যাংকের সোনা টাকা পয়সা কয়েকটি বাক্সে ভরে বার্মার নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছিলেন। ব্রিটিশ বিমান সেই কনভয়ে বোমা ফেলে। এলাপ্পা মারা যান, অনেক সঙ্গী সাথী গ্রেপ্তার হন। তৎকালীন বাজার দরে এলাপ্পার সাথে ছিল ৮৫ কেজি সোনা এবং ৭,৩৭,০০০ টাকা। সব কিছু নিয়ে নেয় ব্রিটিশ বাহিনী। এই সুবিশাল সম্পদ জেনারেল হিউ টয়ের হাত ঘুরে নেহেরুর দখলে যায়। জেনারেল হিউ টয় পরে নেতাজির জীবনী রচনা করে এই ঘটনার উল্লেখ করেছেন, হয় আত্মগ্লানিতে, না হলে ভাগ কম পেয়ে। এছাড়াও আরও অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আজাদ হিন্দ সরকারের টাকা গচ্ছিত রাখা ছিল, যা পরে ভারত সরকারের হাতে আসে। এইভাবে বহুদিন তর্কবিতর্কের পর বহু বছর পরে ১৯৮৭ সালের ৩ অগস্ট প্রধানমন্ত্রী দফতর স্বীকৃতি দিতে বাধ্য হয় Assets of Netaji Subhash Chandra Bose worth ₹114 crores transferred to the Government of India by the Government of Japan, Burma and Singapore. অর্থাৎ বার্মাতে এত লুটপাটের পরও জাপান, বার্মা, সিঙ্গাপুর সরকার নেতাজির আজাদ হিন্দ সরকারের ১১৪ কোটি টাকা স্বাধীনতার পর ভারত সরকারের হাতে তুলে দিয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নেহেরু আজাদ ভাণ্ডারের অর্থ সম্পদ নিয়ে একটা ট্রাস্ট ফান্ড তৈরির কথা বললেও তা জমা হয় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তার নিজের নামে। মূল্য প্রায় ১,৪৭,১৬৩ পাউন্ড টাকা নয়, সাথে ৫ কিলো সোনা। লোকদেখানো কিছু সোনা আর মাত্র ২০০ টাকা জাতীয় সংগ্রহালয়ে রেখে দেওয়া হয়। যে সম্পদ নেতাজি গড়েছিলেন দেশের জন্য তা আজও ভোগ করে চলেছে নিজেদের রাজা পরিচয় দেওয়া এক পরিবার, যার উপর একমাত্র অধিকার আজাদ হিন্দ ফৌজের বীর শহীদ পরিবারের। অথচ স্বাধীন ভারতে আজাদ হিন্দ সৈনিকদের পেনশনের দাবিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বারবার। তাই ভয় থাকবেই। ভয় ছিলই যদি তিনি ফিরে আসেন, ভারতীয় সাধারণ জনগণ যদি সব জেনে যায়।
ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত দলিলের ৬ নম্বর ভলিউমে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি লিখেছেন, আজাদ হিন্দ সরকার আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ এবং যুদ্ধবন্দী আজাদ হিন্দ ফৌজের বিচারকে কেন্দ্র করে সারা দেশের ব্রিটিশ ভারতীয় ফৌজ, রাজকীয় নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মধ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া বিকল্প পথ ছিল না। সেই সময় এই লেখা সাধারণ ভারতবাসী জানতে পারেনি। ভয় আছে বলেই আজও তার নাম যুদ্ধ অপরাধী হিসেবে রেখে দেওয়া হয়েছে। হয়তো ২০২২ সালের পর সময়সীমা বাড়িয়ে তা ২০৫১ করে দেওয়া হবে, পরে তা আরও বাড়িয়ে দেওয়া হবে। ১৯৪৫ সালের ১৫ অগস্ট নেতাজি একটা ঘোষণা করেছিলেন, সে কারও দাক্ষিণ্যের উপর নির্ভর কোনোদিন করে নাই, করবেও না। সে যখন আসবে তখন এমনিই আসবে, সেজন্য কারও সম্মতি অনুমতি এসব দরকার হবে না, ঝড়ের মতো আসবে সে। তাই ভয় তো থাকবেই। হে শ্রেষ্ঠ মহাপুরুষ, হে শ্রেষ্ঠ দেশপ্রেমিক, তোমার আসন শূন্য আজি হে বীর, পূর্ণ করো। কলমে কুণাল ভৌমিক।